ব্রায়োফাইটার সাধারণ পরিচয় আগে আমরা পেয়েছি। আজ আমরা আলোচনা করব টেইডোফাইটা। টেইডোফাইটা বিবর্তনের ধারাতে প্রথম সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ, তাই এদের বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। এবং টেইডোফাইটা গোষ্ঠীতে আমরা দেখব এদের দেহ সম্পূর্ণভাবে মূল, কাণ্ড এবং পাতাতে বিভেদিত। আজ এই টেইডোফাইটারই বিভিন্ন অংশগুলো আমরা দেখব এবং এরপর এর জীবনচক্র কিভাবে ঘটে, অর্থাৎ যৌনক্রম কিভাবে ঘটে, এর ধারণা নেব আমরা। টেইডোফাইটের ক্ষেত্রে এক বিশেষ টেইডোফাইট হচ্ছে ড্রায়োপটেরিস। এখানে দেখো, এই যে প্রধান উদ্ভিদ দেহ যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এর 2n ক্রোমোজোম বিশিষ্ট দেহ, অর্থাৎ রেণুধর দেহ। রেণুধর দেহ। এই উদ্ভিদগুলো জন্মায় কোথায়? আমরা মূলত শীত প্রধান অঞ্চলে বা শীতকালে বিভিন্ন ইটের ফাঁকে, কুয়োর ভেতরে বা একটু ছায়াযুক্ত জায়গাতে এই উদ্ভিদগুলোকে আমরা হামেশাই দেখতে পাই। এদের ক্ষেত্রে আমরা দেখব এরপর এদের কাণ্ড, মূল বা পাতা কীরকম। প্রথমে আসি এদের কাণ্ডের ব্যাপারে। এদের কাণ্ড হচ্ছে প্রকৃত কাণ্ড, যেটা আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখেছিলাম অপ্রকৃত কাণ্ড ছিল, যাকে আমরা বলেছিলাম ব্রায়োফাইটের ক্ষেত্রে কলয়েড বা কলিড। আর এক্ষেত্রে এর রয়েছে প্রকৃত কাণ্ড, কিন্তু কাণ্ড হচ্ছে ভূমির সঙ্গে শায়িত থাকে এবং গ্রন্থি কাণ্ড বা রাইজোম জাতীয়। ড্রায়োপটেরিসের পাতা পক্ষল যৌগপত্র জাতীয়। এই ধরনের পাতা দেখো, পত্রক অক্ষের সঙ্গে পত্রকগুলো দুদিকে পাখির ডানার মতো বিস্তৃত রয়েছে এবং পাতার শীর্ষভাগে পত্রক যেহেতু থাকে, তাই এটা সচূড় পক্ষল যৌগপত্রের একটা উদাহরণ। আর পত্রকগুলো কেমন দেখো, নিচের দিকের পত্রকগুলো অপেক্ষাকৃত ছোট, মাঝেরগুলো বড় এবং শীর্ষের দিকে আবার ছোট। অপরিণত পাতাগুলো এইভাবে কুণ্ডলিত অবস্থায় থাকে দেখো। এবং এদের গায়ে বাদামি বর্ণের এক ধরনের শল্ক দেখা যায়, যাদের বলা হয় র্যামেন্টা। এগুলো সবই অপরিণত পাতা। এর গায়ে রয়েছে এই যে বাদামি রঙের শল্ক, এগুলোকে বলা হয় র্যামেন্টা। এরপর আসি এর মূলের কথাতে। এর মূল প্রকৃত মূল এবং অস্থানিক প্রকৃতির। রাইজোমের গা থেকে অসংখ্য এই রকম সুতোর মতো বহু শাখা প্রশাখা বিশিষ্ট এই ধরনের মূলগুলো উৎপন্ন হয়েছে। টেইডোফাইটের জনন কিভাবে ঘটে? এর যে আমরা গ্রন্থিকাণ্ড বা রাইজোম দেখছি, এই রাইজোম যদি কোনো কারণে টুকরো হয়, তাহলে প্রতিটি খণ্ড থেকে নতুন স্বাধীন অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে। এরপর এর অযৌন জনন কিভাবে ঘটে? এর ক্ষেত্রে যখন আমরা গাছটার পাতার বর্ণনা দিচ্ছিলাম, তখন আমরা একটা বিশেষ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছিলাম। পাতাগুলোর নিচের দিকে এইভাবে খুব দানার মতো দেখতে এই অংশগুলো দেখছিলাম। যাই হোক, এই যে পাতাগুলো, এই গাছের বয়স খুব একটা বেশি নয়। এর যে সাধারণ পাতা, শালক সংশ্লেষকারী পাতা, একে বলা হয় পর্ণপত্র। এরপর গাছের বয়স যখন বেশি হচ্ছে, ধরো এই আমার হাতে এই যে গাছ ধরা রয়েছে, এটি অপেক্ষাকৃত ম্যাচিওর। এর ক্ষেত্রে পাতার তলাতে দেখো, প্রত্যেকটি পত্রকের যে অক্ষ, তার দুদিকে সারি সারি রয়েছে সোরাস। এগুলো হচ্ছে সব সোরাস, আর বহু বচনে এদেরকে বলা হয় সোরাই। আচ্ছা, এই সোরাস বা সোরাইয়ের মধ্যে থাকে অসংখ্য রেণুস্থলী। রেণুস্থলীর মধ্যে থাকে রেণু, এবং এই রেণু অঙ্কুরিত হয়ে তৈরি করে এর প্রোথ্যালাস বা এন ক্রোমোজোম বিশিষ্ট বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট এর দেহ বা লিঙ্গধর দেহ। একেই আমরা অযৌন জনন রূপে আখ্যায়িত করি। এরপর আমরা দেখব এর যৌন জনন কিভাবে সম্পন্ন হয়।
এবার আমরা ফার্নের সম্পূর্ণ জনুক্রম একটু বুঝব। দেখো আমার হাতে যে উদ্ভিদটি ধরা রয়েছে, যার ছবি আমি এইখানে দেখাচ্ছি, এটি হচ্ছে এর পরিণত রেণুধর উদ্ভিদ, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তাহলে রেণুধর উদ্ভিদ, প্রধান উদ্ভিদ দেহ, এটি হচ্ছে রেণুধর। রেণুধর উদ্ভিদের এই যে পাতাগুলো রয়েছে, এখানে এই যে পাতা দেখছি, এই পাতার পেছন দিকটা একটু দেখি। এইখানে আমি দেখতে পাবো প্রচুর সোরাস রয়েছে। এই সোরাসের মধ্যে থাকছে রেণুস্থলী। তাহলে এখানে দেখি, তাহলে এই ধরনের পাতাগুলোকে বলা হচ্ছে রেণুপত্র। এগুলো তাহলে রেণুপত্র। রেণুপত্রে আমরা দেখছি সোরাস রয়েছে, সোরাস এইগুলো। এই সোরাসের মধ্যে থাকছে রেণুস্থলী। এগুলো হচ্ছে সব রেণুস্থলী এইগুলো। তাহলে রেণুপত্রের মধ্যে রয়েছে সোরাস, সোরাসের মধ্যে রয়েছে রেণুস্থলী, এবং এই রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয় রেণু। রেণু মাতৃকোষ থেকে উৎপন্ন হয় রেণু। এবং রেণু উৎপাদন কিভাবে হয়? মিওসিস ডিভিশনের ফলে রেণুর যে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল n বা হ্যাপ্লয়েড। এর পরের স্টেজ কি হচ্ছে? রেণু এরপর অঙ্কুরিত হয়। রেণু অঙ্কুরিত হলে সূত্রাকার বহুকোষী প্রোটোনিমা নামক অংশের সৃষ্টি হয়। এই প্রোটোনিমা আরও ডিভিশন হয়ে বা বিভাজিত হয়ে ক্রমশ তৈরি করে এই ধরনের পান পাতার মতো একটা স্ট্রাকচার, সবুজ রঙের স্বাধীন স্বাবলম্বী একটা উদ্ভিদ, যেটা হচ্ছে আমরা বলে থাকি প্রোথ্যালাস, এবং এটাই হচ্ছে এর লিঙ্গধর উদ্ভিদ। তাহলে এর প্রোথ্যালাস হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ। এরপর এই প্রোথ্যালাসের মধ্যে থাকছে স্ত্রীধানী এবং পুংধানী। এগুলো হচ্ছে পুংধানী, এবং প্রোথ্যালাসের মধ্যে থাকে স্ত্রীধানী। পুংধানীতে উৎপন্ন হয় শুক্রাণু বা মেল গ্যামেট, আর স্ত্রীধানীতে উৎপন্ন হয় ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেক ঘটলে উৎপন্ন হয় জাইগোট। ফলে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয়ে দাঁড়ায় 2n বা ডিপ্লয়েড। এরপর জাইগোট বিভাজিত হয়ে একটি অপরিণত রেণুধর উদ্ভিদ তৈরি করে, এবং এই অপরিণত রেণুধর উদ্ভিদ পুনরায় বিকশিত হয়ে তৈরি হয় পরিণত রেণুধর উদ্ভিদ। অর্থাৎ আমি যে উদ্ভিদটাকে দেখালাম বা বেশিরভাগ সময় জুড়ে যে উদ্ভিদটাকে আমরা দেখতে পাই, সেটাই হলো এর পরিণত রেণুধর উদ্ভিদ। তাহলে এখানে খেয়াল করো, হ্যাপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশাকে আমরা বলে থাকি লিঙ্গধর দশা বা লিঙ্গধর জনু। লিঙ্গধর জনুর শুরু হচ্ছে রেণু থেকে। তাহলে স্পোর বা রেণু, এটি হলো লিঙ্গধর দশার বা লিঙ্গধর জনুর প্রথম কোষ। এরপর ডিপ্লয়েড দশা কোথা থেকে শুরু হচ্ছে? এইখানে দেখো জাইগোট রয়েছে। জাইগোট হচ্ছে 2n। জাইগোট বিভাজিত হয়ে পরিণত রেণুধর উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে জাইগোট হচ্ছে 2n ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ রেণুধর দশার প্রথম কোষ। তাহলে জাইগোট হচ্ছে রেণুধর দশার প্রথম কোষ, এবং রেণু হচ্ছে লিঙ্গধর দশার প্রথম কোষ। তাহলে পুরো জনুক্রম আরেকবার আমি এটাকে দেখাচ্ছি। দেখো, পরিণত রেণুধর উদ্ভিদ, এর যে রেণুপত্র রয়েছে, এই রেণুপত্রে রয়েছে সোরাস। সোরাসের মধ্যে রয়েছে রেণুস্থলী। রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হচ্ছে মিওসিস প্রক্রিয়াতে রেণু, যা হচ্ছে হ্যাপ্লয়েড। রেণু অঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোটোনিমা। প্রোটোনিমা আরও বিকশিত হয়ে তৈরি করছে প্রোথ্যালাস, যা হচ্ছে এর লিঙ্গধর উদ্ভিদ, যেটা স্বাধীন স্বাবলম্বী। প্রোথ্যালাসের মধ্যে স্ত্রীধানী এবং পুংধানী থাকে। স্ত্রীধানীতে উৎপন্ন হয় ডিম্বাণু, আর পুংধানীতে উৎপন্ন হয় শুক্রাণু। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে বা নিষেক ঘটলে তৈরি করে জাইগোট। জাইগোট হচ্ছে 2n ক্রোমোজোম বিশিষ্ট বা ডিপ্লয়েড। জাইগোট বিভাজিত হয়ে
তৈরি হয় অপরিণত রেণুধর উদ্ভিদ এবং অপরিণত রেণুধর উদ্ভিদ থেকে তৈরি হয় পরিণত রেণুধর উদ্ভিদ। সুতরাং এই যে আমি চিহ্নিত করে রেখেছি এই যে দশা, তাহলে এটাই হচ্ছে পুরো লিঙ্গধর জনু, যার প্রথম কোষ হচ্ছে রেণু, আর বাকি অংশ এটা হচ্ছে এর রেণুধর জনু, যার প্রথম কোষ হচ্ছে জাইগোট। তাহলে এইভাবেই আমরা এর জীবনচক্র বা এর জনুক্রমকে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে বিশেষ দুটো জিনিস আমি একটু বলবো। তোমরা কেমোট্যাকটিক চলন পড়েছো, এখানে কেমোট্যাকটিক চলনের একটি উদাহরণ রয়েছে। খেয়াল করো, এই যে ফার্নের স্ত্রীধানী, এই স্ত্রীধানীর মধ্যে উৎপন্ন হয় ম্যালিক অ্যাসিড এবং পুংধানীতে তো উৎপন্ন হয় শুক্রাণুগুলো। তাহলে ম্যালিক অ্যাসিডের আকর্ষণে শুক্রাণুগুলো গিয়ে স্ত্রীধানীর দিকে ধাবিত হয় এবং ভেতরে ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বলছি যে এর ক্ষেত্রে যে প্রোথ্যালাস অর্থাৎ এর যে লিঙ্গধর অবস্থা, লিঙ্গধর যে উদ্ভিদ, এটি কিন্তু সম্পূর্ণ সবুজ এবং স্বাবলম্বী। কিন্তু আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখেছিলাম প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর এবং রেণুধর উদ্ভিদ লিঙ্গধরের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। আমরা ফার্নের দেহের সাধারণ গঠন বুঝলাম এবং এর জনুক্রম কিভাবে ঘটে তারও পরিচয় পেলাম। এইরকমই আরও ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থেকো।